হতে পারে। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমি যেটাকে বলে থাকি যে ইনসেন্সিবল একটা লসও আছে এবং ইনসেন্সিবল একটা গেইনও আছে। এই যে তুমি ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন করার আগে কি কখনো জানতা যে তোমার বডি নিজে ভিতরে একটা এরকম ওয়াটার তৈরি করতেছে? জানতা? হুম? না ম্যাম। জানতাম না ম্যাডাম। জানতা না? হ্যাঁ, আমিও জানতাম। আমিও ওয়েট করার আগে জানতাম। আমিও ফিজিওলজি পড়ার আগে জানতাম। তো এই যে এটাও তো আমার ইনসেন্সিবল ওয়াটার গেইন হবে না তাহলে? বিয়ন্ড মাই কনসাসনেস, বিয়ন্ড মাই নলেজ, আমার নলেজের বাইরে যেই আমি ভিতরে ভিতরে পানি তৈরি করে ফেলতেছি। তাহলে এই মেটাবলিক অক্সিডেশনের জন্য যা তোমরা অলরেডি এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট করে আসছো, এখন তোমাদের কাছে ভেরি ভিজিবল, তাই না? এখন তুমি চোখ বন্ধ করলে বুঝতে পারো যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কোন স্টেজে যে ওয়াটার তৈরি হয়, তাই না? তাহলে এখানে এদেরকে কেন আমরা ইনসেন্সিবল ওয়াটার লস ইনসেন্সিবল ওয়াটার গেইন বলে থাকি বলতো? স্বাভাবিকভাবে আমরা টের পাই না। আমরা ঠিক এক কথায় সেটাই, আমরা কনসিয়াসলি উই আর নট কনসিয়াসলি অ্যাওয়ার, আমি বুঝতেই পারি না বডি থেকে বেরও হয়ে যাচ্ছে বা তৈরিও করে কিছুই জানতে পারলাম না। এটা তোমাদের কাছে হয় বার্ন পোস্ট ডিহাইড্রেশন। বার্ন ডিহাইড্রেশন কেন? ফিজিওলজিতে আমাকে সেটা আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে এই চ্যাপ্টারটা তোমরা ফিজিওলজি থেকে পড়বা কনসেপশন ক্লিয়ার করার জন্য। এই চ্যাপ্টার গুলো বডি ফ্লুইড, আচ্ছা এই যে ফিজিওলজি আমি তোমাদেরকে বুঝতে তাই না? গাইডান গাইডানের বইটা আছে না তোমাদের কাছে? দেখা যায়? জি ম্যাম। আচ্ছা এই গাইডলাইনের বইটা যদি তোমাদের থেকে থাকে আমাদেরকে বলে দেই, সেটা হলো এই চ্যাপ্টারটা হলো চ্যাপ্টার 25, ঠিক আছে? চ্যাপ্টার 25টা তোমরা অবশ্যই পড়বা তোমাদের একটু ভালো কনসেপশন ক্লিয়ার করার জন্য। অনেকের কাছে এটা কিন্তু পিডিএফ ফরম্যাট আছে, আমাকে প্রীতম আমাকে পাঠিয়েছে, তো আমাকে সেটা পিডিএফ ফরম্যাটও আছে। তো আমি তো আমার এমনিতেই চোখে নানান প্রবলেম হয় বেশিক্ষণ স্ক্রিনে থাকলে, তো আমি তো পিডিএফ ফরম্যাট অনেকক্ষণ করতে পারি না। তো আমি অবশ্যই লাইব্রেরি থেকে নিয়ে আসছি। তোমাদের লাইব্রেরিতে তোমরা যখন আসবে লাইব্রেরিতে কিন্তু অনেক আছে বইগুলো লাইব্রেরিতে অ্যাভেলেবল, তোমরা এসে লাইব্রেরি থেকে নিবা, নিয়ে তারপর যেগুলো লাগবে সেগুলো নিয়ে তোমরা নোট করে দেবেন। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, পিডিএফ ফরম্যাটে যেগুলো আছে ওগুলো থেকে সিলেক্টিভ কিছু পার্ট তোমরা ইয়ে করে নিবা, প্রিন্ট আউট করে নিবা, সবগুলো না। দেখি তোমার যেটা মনে হবে যে হ্যাঁ এইটুকু আমার লাগবে, প্রিন্ট নিয়ে তাহলে হার্ড কপি, আসলে হার্ড কপি অনেক চোখের জন্য অনেক সুবিধা। তাহলে তোমাদের এই বার্নে কেন ডিহাইড্রেশন হয় কোনো আইডিয়া আছে? আমাদের ইনসেন্সিবল ওয়াটার লস ওয়াটার লস হবে, স্কিন ড্যামেজ হয়ে যাবে এই জন্য। স্কিন এমনিতে ওয়াটার লস প্রিভেন্ট করে কেরাটিনের কারণে, কিন্তু স্কিন যখন নষ্ট হয়ে যাবে তখন ওয়াটার লস হবে। আমাদের এই যে স্কিনের এই যে যে লাইনিং এপিথেলিয়াম, এটার নাম কি? Stratified squamous epithelium. হ্যাঁ, এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এই যে প্রত্যেকটা সেলে আমি বলেছিলাম না একটা সেল মেমব্রেনের কম্পোজিশন কি বলতো? সেল মেমব্রেন কি দিয়ে তৈরি হয়? লিপিড, বাইলেয়ার, প্রোটিন আর গ্লাইকোক্যালিক্স। হ্যাঁ, কোলেস্টেরল থাকবে না? ওই তো কনফাইড লেয়ার আর যে কোলেস্টেরল থাকে, যে লিপিড থাকে, তাহলে এরা থাকার কারণে কি সুবিধা হয়? তোমার ওয়াটার প্রিভেন্টকে অনেক কমায় দেয়, ওয়াটার লসকে প্রিভেন্ট করে, সরি ওয়াটারকে বের হওয়াকে ইভাপোরেট হওয়াকে অনেক কমায় দেয়। এখন যদি বার্ন হয়, কারণ বার্ন হলে দেখা যায় যে এই স্কিনের এই লেয়ারটা যখন পুড়ে গেছে, তাহলে তখন ওইটা কে প্রিভেন্ট করবে? প্রিভেন্ট করার মতো কিছু থাকলো না, ওই ব্যারিয়ারটা তো থাকলো না, স্কিন তো ব্যারিয়ার হিসেবে কাজ করতেছিল, ব্যারিয়ারটা তুমি নষ্ট করে ফেলছো। ওই জন্য দেখবা তোমরা কখনো বার্নের পেশেন্টকে যদি দেখো তাহলে দেখবে যে ওকে কন্টিনিউয়াস একটা মানে ফ্লুইড রিপ্লেসমেন্ট দিতে হয় কন্টিনিউয়াস, এবং সেটা বেশ হাই ডোজের বেশ ভালো অ্যামাউন্টে দিতে হয়, কারণ ওর এত বেশি ওয়াটার লস হতে থাকে ওই সময়, ইনসেনসিটিভ ওয়াটার লস অনেক বেড়ে যায় থ্রু স্কিন। আমি এই যে ওয়াটার ব্যালেন্স বিভিন্ন ভাবে তোমাদেরকে দেখানোর জন্য এই ছবি দিয়ে দিয়েছি। এটা কিন্তু গাইটানে আছে, বুঝছো? গাইটান ওই যে আমি বললাম যে তুমি 2300 মিলিলিটার লেখো, 2600 মিলিলিটার লেখো, 2500 মিলিলিটার লেখো, এটা ম্যাটার করবে না। এখানে আবার এই ওরা হচ্ছে যে এই জিনিসটা একটু দিয়ে দিয়েছে কেন, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে কিছু তো আছে অব্লিগেটরি আর কিছু আছে ফ্যাকাল্টেটিভ, একটু পরে তোমাদেরকে আমি আরেকটা ইস্যু দেখাই দিব। প্রলং এক্সারসাইজ করলে তোমরা যদি কখনো দৌড়াও বা এক্সারসাইজ কেউ করে থাকো তাহলে দেখবা যে প্রলং এক্সারসাইজ যখন আমরা করি তখন কিন্তু আমার ভিতরেও যেমন
ভিতরেও মেটাবলিজম বেড়ে যায়, মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, তাহলে তোমার তখন প্রোডাকশনও বেড়ে যায়, মেটাবলিক ওয়াটার প্রোডাকশনও বেড়ে যায়। সেরকম তোমার লসও কিন্তু অনেক বেড়ে যায়, কারণ ওই সময় তোমার এই যে ইনসেন্সেবল যে ওয়াটার লস যেগুলো, সেগুলো লাং অনেক জোরে জোরে তোমাকে নিঃশ্বাস নিতে হয়, তাহলে তখন মানে রেসপিরেটরি রেট বেড়ে গেলে তখন তো তোমার যে ট্রান্সপিরেশন পারস্পিরেশন দুটোই বেড়ে যাবে, স্কিন দিয়ে তখন এক্সট্রা কি হয়, সুইটিং হয়, সুইটিং এর মাধ্যমে আরো এক্সট্রা বের হতে থাকে, এই জন্য তখন পরিমাণটা অনেক বেড়ে যায়। এখন আর খেলোয়াড়দেরকে কিছুক্ষণ পর পর এনার্জি ড্রিঙ্ক দিতে হয়, কারণ ওদের সোয়েটিং এর মাধ্যমে একে তো ওয়াটার বের হয়ে যায়, তারপরে সোডিয়াম ক্লোরাইড লস হয়ে যায়। সোডিয়াম ক্লোরাইড যদি না থাকে তাহলে ওয়াটারকে রিটেইন করে রাখতে পারবে না ব্লাড ভাস্কুলার সিস্টেমে, তার সাথে গ্লুকোজ দিতে হবে। তোমরা জানো যে গ্লুকোজ এবং সোডিয়াম যদি না থাকে অ্যাবজর্পশন হবে না ইন্টেস্টাইন থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ গ্লুকোজ যে তাকে কি করবে, গ্লুকোজ তাকে এনার্জি দেবে। এই জন্য ওই খেলোয়াড়দেরকে কিন্তু কিছুক্ষণ পর পর যারা খেলোয়াড় তাদের কিছুক্ষণ পর পর ক্লাস নিচ্ছিলাম পরে। ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আচ্ছা আমি একটু পরে তোমাদের এই ফ্যাকাল্টেটিভ অব্লিগেটরি আর ফ্যাকাল্টেটিভ নিয়ে একটু পরে কথা বলছি। অব্লিগেটরি এবং ফ্যাকাল্টেটিভ সম্পর্কে মানে আউটপুট সম্পর্কে, ইনপুট আউটপুট সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারবা? মানে কি জানো কেউ কেউ কি বলবা কিছু? ম্যাম অব্লিগেটরি মানে বাধ্যতামূলক আর ফ্যাকাল্টেটিভ তার অপোজিট। হ্যাঁ, তার মানে ওখানে তোমার লিবার্টি আছে, আর অব্লিগেটরি মানে বাধ্যতামূলক। এক্সাম্পল দিতে পারবা একটা? তোমরা তো ইয়ে পড়ে আসছো, ওই যে কিডনি অব্লিগেটরি ইউরিন লস। অব্লিগেটরি ইউরিন লস মানে ওইদিকে তোমার যাইতেই হবে। আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম কি যে তোমরা ওই যে ফার্স্ট পার্টটাতে কি এইগুলো এগুলো শেখানো হয়েছে যে রিঅ্যাবজর্পশন কোথায় কোথায় অব্লিগেটরি হয়, কোথায় কোথায় ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন হয়, এগুলো কি পড়েছো তোমরা? এটা আবার কি জিনিস? না ম্যাম, না, এগুলো আসলে ঠিকই আছে, এইগুলো তোমাদের আসলে ফিজিওলজিতেই পড়ানো হয়, এগুলো ফিজিওলজিতেই পড়ায়, মানে কিডনির কোন টিবিউলে যে হবে অব্লিগেটরি, কোনটা ফ্যাকাল্টেটিভ। ম্যাম আচ্ছা আমি তোমাদেরকে জাস্ট একটা প্রিলিমিনারি আইডিয়া দিয়ে দিই, সেটা হচ্ছে অব্লিগেটরি এবং ফ্যাকাল্টেটিভ ওয়াটার মানে কি। অব্লিগেটরি ওয়াটার দেখবা যে রিঅ্যাবজর্পশন কিডনিতে যে দুই ধরনের রিঅ্যাবজর্পশন হয়, হচ্ছে অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন আর হচ্ছে ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন। অব্লিগেটরি মানে যাকে যে ইলেকট্রোলাইটকে ফলো করবে, ইলেকট্রোলাইট মানে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আমার বডির জন্য যেগুলো, নট অনলি সোডিয়াম ক্লোরাইড, আমার বডির জন্য যে একটু আগে বললাম আমার বডির জন্য যা যা এসেনশিয়াল, সে সব কিছু আবার রিঅ্যাবজর্পশন হয়ে আবার ব্যাক করবে না ব্লাডে কিডনি টিবিউল থেকে। খেয়াল করো, কিডনি টিবিউল থেকে একটু মনে মনে ইমাজিন করো, কিডনি টিবিউল থেকে তোমার পেরিটিবিউলার ক্যাপিলারিতে সবগুলো আবার ব্যাক করবে না? করবে তো। এই যে যখন যখন করবে তাহলে তখন এই সলিউড গুলো যে আমি অসমোসিস তোমাদের পড়ালাম না, তাহলে সলিউডের কনসেন্ট্রেশন তখন কোথায় বেশি হয়ে যাচ্ছে? কিডনি টিবিউলের চেয়ে পেরিটিবিউলার ক্যাপিলারিতে বেশি হয়ে যাচ্ছে না? ওরা তো সবাই চলে আসলো রিঅ্যাবজর্পশন হয়ে, তখন ওয়াটার ওকে ফলো করবে। ওয়াটারকে ওকে ফলো করতে হবে, আমরা জানি ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্স কি, সলিউডের কনসেন্ট্রেশন যেখানে বেশি সে সেখানে চলে যাবে। বুঝে গেছে? তাহলে এইখানে ওয়াটারের আসলে তেমন কোনো সে নাই, ওর কোনো বক্তব্য নাই, ওর কোনো স্বাধীনতা নাই। ও যে বলবে যে না আমি এখানে থাকবো, আমাকে এখানে থাকতে দাও, আমি ইউরিনের সাথে বের হয়ে যেতে চাই না, বললেও ওকে থাকতে দেওয়া হবে না, কারণ তাকে এদেরকে ফলো করতে হবে। সোডিয়াম ক্লোরাইড অলরেডি রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে আসছে, গ্লুকোজ চলে আসছে, ইউরিয়া বা অন্যান্য জিনিসপত্র, ভিটামিনস, মিনারেলস, আদার্স সমস্ত সলিউড গুলো অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন হয়ে চলে আসছে। এখন ওয়াটার তো বাধ্য সলিউডের দিকে চলে গেছে, ওকে তখন মানে যেতেই হবে, তো ধাক্কা মেরে নিয়ে আসা হবে। আর যেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ, এটা হলে এই ইলেকট্রোলাইটকে ফলো করবে না, ওর একটা লিবার্টি আছে, ওর একটা স্বাধীনতা আছে। এখানে আমি এই জিনিস এটা বলার চেষ্টা করছি ক্রিয়েটিভ লুপ অফ হেনলিতে, এইটা তোমাদেরকে পড়ানো হবে যে লুপ অফ হেনলিতে যে কাউন্টার কারেন্ট মেকানিজম এসবই তোমাদেরকে দেখো ফিজিওলজিদের, মানে কিভাবে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয় আর কিভাবে ডাইলিউটেড তৈরি হয়। আমরা এটা ইয়ে করতে চাচ্ছি না, ওভারল্যাপিং করতে চাচ্ছি না, তোমাদেরকে ফিজিওলজিতে এটা সম্পর্কে অনেক ভালো করে পড়ানো। সাধারণত আমি একটু জাস্ট বলে দিই যে লুপ অফ হেনলিতে তো এইগুলো সোডিয়াম, পটাশিয়াম, তারপর ক্লোরাইড, এগুলো রিঅ্যাবজর্পশন করে ফিরায় নিয়ে আসে, বিভিন্ন চ্যানেল থাকে ওখানে, ওদেরকে যখন রিঅ্যাবজর্পশন করে ফিরায় নিয়ে আসে তখন এই সোডিয়াম এই ওয়াটার বাধ্য হয় যেতে,
এটা বলছে যে যখন আমার এই ক্রিয়েটেড বাই লুপ অফ হেনরিতে যখন এই যে ইলেকট্রোলাইটের গ্রেডিয়েন্ট তৈরি হবে, ইলেকট্রোলাইট গুলো বেশি চলে আসছে পেরিটিকুলার ক্যাপিলারিতে, ওয়াটার তখন বাধ্য হবে চলে আসতে, সেটা হচ্ছে অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন। আর এখানে যেটা ফ্যাকাল্টেটিভ যেটা, সেটা এখানে পুরা ওর স্বাধীনতা আছে, ইচ্ছা করলে রিঅ্যাবজর্পশন করতে পারে, ইচ্ছা করলে পারে না। কিন্তু এটারও আবার একটা কন্ট্রোল আছে, সেই কন্ট্রোলটা কে করে, সেটারও কিন্তু একটা কন্ট্রোল আছে, সেই কন্ট্রোল কে করে? এডিএইচ করে ম্যাম। এডিএস। এডিএস যদি আসে তাহলে সে নামই হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক। ডাইউরেটিক। হ্যাঁ, ডাইউরেসিস মানে বেশি বেশি ইউরিনেশন হয়ে যাওয়া, আর অ্যান্টি মানে তার উল্টা, তাহলে ও ডাইউরেসিস হতে দিবে না, ও তখন ওকে ফিরায় নিচ্ছে। সেটা কিভাবে হবে আমি তোমাদেরকে পরে এক্সপ্লেইন করে দেবো। অ্যাকোয়াপোরিন 2 এখন দেখো অব্লিগেটরি ওয়াটার লস এবং ইনটেক কতটুকু হতে হবে এইটার ক্যালকুলেশন তোমরা জেনে নাও। তোমাদেরকে ওই যে তোমরা বিভিন্ন রকম ট্র্যাকার সেট করে নাও না, যে কতটুকু পানি প্রতিদিন খেতে হবে, বা বিভিন্ন অ্যাপটা পেয়েছো ভাবি যাবে, সেগুলোর কোনো প্রয়োজন নাই, জাস্ট এই সিম্পল জিনিসটা জেনে রাখো। তোমার প্রত্যেকদিন অব্লিগেটরি ইউরিনারি লস কতটুকু হয়, বা অব্লিগেটরি বডি থেকে ওয়াটার লস কতটুকু হয়, সেটা যদি তুমি জানো, 0.5 লিটার। 0.5 লিটার বা 500 মিলিলিটার হচ্ছে ইউরিনারি ওয়াটার ভলিউম, মানে অব্লিগেটরি ইউরিনারি ভলিউম। 500 মিলিলিটার পার ডে ইউরিন তোমাকে মানে এক্সক্রিট করতেই হবে, তা না হলে কি হবে, তোমার বডিতে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয়েছিল ওগুলো বের হতে পারবে না, তোমার বডি তখন কি হবে, টক্সিক কন্ডিশনের দিকে চলে যাবে। এই জন্য তোমার এই 500 মিলিলিটার, মিনিমাম 500 মিলিলিটার তোমার বের করাই লাগবে। আর ইনসেন্সিবল ওয়াটার লস, তোমার বডি থেকে যে ইনসেন্সিবল ওয়াটার লস হয়, ওই যে একটু আগে আমরা বলে আসলাম পার্সপিরেশন 700 মিলিলিটার বলছিলাম, ওটাকে তুমি একটু বাড়ায় দাও, 1000 মিলিলিটার ধরে নাও, তার মানে 1 লিটার। তাহলে এই 1.5 লিটার বা 1500 মিলিলিটার প্রত্যেক দিন তোমার বডি থেকে তুমি না চাইলেও ও বের হয়ে যাবে অব্লিগেটরি। এটা এই লসটা তুমি ঠেকাতে পারবে না, অব্লিগেটরি এই লসটুকু হবে। তাহলে তুমি যদি ব্যালেন্স কন্ডিশনে থাকতে চাও, তোমাকে কি করতে হবে, এই 1500 মিলিলিটার তোমাকে প্রতিদিন দিতে হবে। কিন্তু দেখো, খেয়াল করে এখানে দেখো, এখানে একটা খেলা, সেটা হলো যে পুরা 1500 মিলিলিটার তোমার দেওয়া দরকার নেই, কারণ তুমি তো জানো যে তোমার বডির মধ্যে কিছু ওয়াটার তৈরি হচ্ছে। তাহলে এই জন্য আমরা বলে থাকি যে এখানে তো 1100 আসছে, যে তোমার 1500 থেকে 400 হচ্ছে তোমার মেটাবলিক ওয়াটার, তাহলে 1500 থেকে 400 দিয়ে দিলে 1100 মিলিলিটার থাকে। তো তোমাকে এই 1100 মিলিলিটার বা ওই ধরে নাও প্রত্যেকদিন আমরা 1000 মিলিলিটার বা 1 লিটার, ওই জন্য বলে না যে পার ডে তোমার 1 লিটার পানি খাইতেই হবে। খেয়াল করছো এই জিনিসটা? এখন বুঝছো যে কেন পার ডে 1 লিটার পানি খাওয়াই লাগবে? জি ম্যাম। আমি তো আরো বেশি শুনছিলাম ম্যাডাম। হ্যাঁ, আরো মানে মিনিমাম 1 লিটার খাওয়া লাগবে, আর Minimum মিনিমাম 1 খেতে লিটার। বলে। মিনিমাম 1 লিটার খাওয়া লাগবে। ওরে পাগলের মতো 2 লিটার মিটার এক গাদা খায়ও না, পরে আমি তোমাদেরকে ওয়াটার ইনটক্সিকেশন করাবো, তখন দেখে দিই পাগলের মতো অনেক গাদা তুমি পানি খেতে দিও না তখন। তাহলে কিন্তু Ma'am. আবার বলো, এইটাই হচ্ছে হ্যাঁ, বলো বলো বলো। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছিল যে ভলিউম অফ ওয়াটার এক্সপেক্টেড ইভেন উইদাউট এনি ওয়াটার ইনটেক, তো আমি যদি কোনো কারণে ব্যালেন্স নেগেটিভে থাকি, তখনও কি এরকম পার ডে 1500 মিলিলিটারই বের হবে, নাকি সেক্ষেত্রে কমে যাবে? না, আমার ওয়াটার ব্যালেন্স যদি নেগেটিভ, সমান থাকছে। তোমার ওয়াটার ব্যালেন্স যদি না, আমি তো বলতে চাচ্ছি যে আমার ওয়াটার যদি আমি ব্যালেন্স রাখতে চাই, আমার যদি ওয়াটার ব্যালেন্স, তো আমাকে নেগেটিভ করা যাবে না। ওই জন্য ওয়াটার ব্যালেন্স নেগেটিভ ইটস দ্য ডিজিজ কন্ডিশন, ইটস নট আ নর্মাল কন্ডিশন। বুঝতে পেরেছো? ওয়াটার ব্যালেন্স তো তুমি নেগেটিভ করতে পারবা না, এই জন্যই করতে পারবা না যে তোমাকে এই এতটুকু পরিমাণ ইউরিন ভলিউম তোমার বডি থেকে বের হবে, সেটাকে তুমি আটকাতে পারবে না, কারণ তোমার এক্সক্রিটিভ ওয়ার্ক তুমি বডি থেকে বের করতে চাও, তাহলে এইটুকু তোমার বডি থেকে 500 মিলিলিটার তোমাকে বের করতেই হবে ইউরিনের মাধ্যমে। আর তুমি ইনসেন্সিবল ওয়াটার লস, এটাও পুরো তোমার কোনো কন্ট্রোল নাই, এটা তুমি ঠেকাতে পারবা না। তোমার আমি ধরে রেখেছি 1000, বিকজ আমাদের এটা তো ডিপেন্ড করে যে সেক্স, বডি সারফেস এরিয়া, তারপরে তোমার এনভায়রনমেন্টাল টেম্পারেচার, তোমার বডি টেম্পারেচার, এগুলোর উপরে। তো আমি একটা 700 থেকে 1000, মনে করো 1000 মিলিলিটার, একটু আমরা বেশি করে ধরে রেখেছি। এই ধরে রেখে আমি রাখলাম যে আমার এই 1500 মিলিলিটার পার ডে আমার বডি থেকে আমার কনসাসনেসের বাইরে যে আমার লস হয়ে যাচ্ছে, তাহলে সেইটাকে আমার রিপ্লেস করতেই হবে, তাহলেই আমি ব্যালেন্স কন্ডিশন থাকতে পারবো। তুমি যেটা বলতেছো সেটা তো ব্যালেন্স কন্ডিশন না, আমাকে তো সেই নেগেটিভতে যাওয়া যাবে না। তুমি যদি নর্মালটা জানো তাহলে তুমি নেগেটিভে যাবে না, আর যদি তুমি নর্মালটা না জানো তাহলে তখন তুমি নেগেটিভ চলবে। বুঝে গেছে?
তুমি যেন নেগেটিভে না হুম। যাও, তোমার একটা পেশেন্ট যেন নেগেটিভে না যায়, সেইটা বোঝার জন্যই তো তুমি নর্মাল কন্ডিশনটা জানতেছো কিভাবে ম্যানেজ করবে। বুঝা জি ম্যাম, গেছে? থ্যাঙ্কস। এখন এই যে আমি তো বললাম যে আমার ব্যালেন্স, সবসময় আমার ব্যালেন্স, আমি যতটুকু ইনটেক করতেছি আউটপুট ততটুকু হতে হবে, আমার অব্লিগেটরি যতটুকু লস হচ্ছে আমার অব্লিগেটরি গেইন ততটুকু হতে হবে, না হলে তো আমি ব্যালেন্সে থাকতে পারবো না। তাহলে কে এই কাজটা করতেছে, কারা করতেছে, কাদের কম্বাইন্ড ইফেক্টে এই ব্যালেন্সটা মেনটেন হচ্ছে? এখানে অনেককে মিলে কিন্তু এই কথা। যে কোনো জিনিস, কোনো একটা ইনস্টিটিউশনের কথাই ধরো বা কারো কথা ধরো, তুমি যদি হলো সেখানে একটা ব্যালেন্সড একটা সুন্দর এনভায়রনমেন্ট মেনটেন করতে চাও, তাহলে একা একা কিন্তু সম্ভব না, সেখানে সবার কম্বিনেশনে জিনিসটা করা সম্ভব এবং কম্বাইন এফোর্টে করা সম্ভব। লাইক এই যে ওই ইসের কথা তুমি চিন্তা করো, কনসার্টের কথা চিন্তা করো, কনসার্টে কিন্তু এক একজন এক একটা জিনিস বাজায়, কিন্তু তাদের ভিতরে কিন্তু চমৎকার একটা কোঅর্ডিনেশন থাকে, এই কোঅর্ডিনেশন থাকে বলেই কিন্তু একটা চমৎকার সুর বের হয়ে আসে। তার সাথে যে ভোকালিস্ট থাকে, ভোকাল যে গান গায়, সে যখন দেয় এবং সব মিলায় কম্বিনেশন, এটা একটা যে একজন যদি অন্যরকম বাজানো শুরু করে, আরেকজন যদি অন্যরকম গায়, তাহলে যেমন হজবরলা হয়ে যাবে। এই রেগুলেশনের ব্যাপারটা সবাই মিলে একদম কোঅর্ডিনেটেড হয়ে কাজ করে। তো দেখো এখানে কিডনি একটা বিশাল রোল প্লে করে। এখানে হচ্ছে কিডনি রোল, তোমাদের অনেক সময় পরীক্ষাতে এটা আসে যে রাইট ডাউন দ্য রোল অফ কিডনি ইন রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স। তাহলে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স কিডনির রোল আমি ওই জন্য বলেছি, আলাদা আলাদা করে আমি দিয়েছি যে যদি শুধুমাত্র কিডনির কথা আসে তখন তোমরা এই দুটার কথা লিখবা, যে রোল অফ কিডনি হচ্ছে এখানে সে মেজর রোল প্লে করে ওয়াটার ব্যালেন্সের দুইটা রোল। একটা হচ্ছে রেনাল বডি ফ্লুইড ফিডব্যাক মেকানিজম, অ্যানাদার ওয়ান ইজ রেনিন এনজিওটেন্সিন মেকানিজম। বলে তারপরে এই দুটো একটু বর্ণনা করে দিবা। তাহলে শুধু তোমার কিডনির কথা যদি আসে, কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু তোমার চারটার কথাই বলতে হবে একটু একটু করে, অল্প অল্প করে। এবং সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? মার্স ডিস্ট্রিবিউশনের উপর। তোমার ওখানে মার্স কত আছে সেটা দেখি তুমি সবকিছু জাস্ট একটু হেডলাইন দিয়ে দিয়ে সামান্য কিছু। এবার আসলে আমরা একটা একটা করে একটু বর্ণনা করি। একটা হচ্ছে রেনাল বডি ফ্লুইড ফিডব্যাক মেকানিজম। এখানে দেখো রেনাল বডি ফ্লুইড ফিডব্যাক মেকানিজম জিনিসটা কি জিনিস? দেখো ইনসাফিসিয়েন্ট ওয়াটার ইন দ্য বডি, তোমার বডিতে ওয়াটার কমে গেছে, এই ইয়েটা ভুলো না, এই ফর্মুলাটা ভুলো না যে সেরাম সোডিয়াম কনসেন্ট্রেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টোটাল বডি সোডিয়াম টোটাল বডি সোডিয়াম, মানে কনসেন্ট্রেশন হবে না, টোটাল বডি সোডিয়াম, তোমার বডিতে সোডিয়াম কতটুকু আছে ডিভাইডেড বাই টোটাল বডি ওয়াটার। তাহলে দেখো সোডিয়ামের সাথে বডি ওয়াটারের একটা ইনভার্স রিলেশনশিপ। বডি ওয়াটার যদি কখনো বেড়ে যায় অটোমেটিক্যালি সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। আর কোনো কারণে যদি মানে বডি ওয়াটার যদি কমে যায় এটা কিন্তু পরিমাণ বেড়ে যাচ্ছে, আর এইটা যদি বেড়ে যায় এটা এমনি। এখন এখানে কি হয়েছে, এইটা কমে গেছে, ইনসাফিসিয়েন্ট ওয়াটার ইন দ্য বডি, বডিতে ওয়াটার কমে গেছে, তাহলে তখন কি হবে? সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে না? মনে হয় মানে রিলেটিভলি কিন্তু তখন বেড়ে যাবে, সত্যিকারের না বাড়লেও যে বেড়ে গেছে, কারণ এ তো কমে গেছে, ওয়াটার কমে গেছে। সত্যিকারই আমি বাড়ছে। আমি বুঝাতে পারছি কিনা জিনিসটা? জি ম্যাম। বুঝতে পেরেছো? শুধু হাইপারনেট্রিয়াম ওই ধরনের এরকম এরকম আর কি, যে তোমার বডি এখানে কিন্তু তোমার বডি ওয়াটারটা শুধু কমছে, সোডিয়াম কিন্তু যা ছিল, মনে করো তোমার সোডিয়ামের নর্মাল কনসেন্ট্রেশন 140 মিলিমোল পার লিটার, 140 মিলিমোল পার লিটারই আছে, কিন্তু তোমার বডি ওয়াটার ওই সময় থাকার কথা ছিল 20 এসিএফ এ কত থাকে 14 লিটার, 14 লিটার থাকার কথা ছিল, সেই 14 লিটার শুধুমাত্র ওয়াটার বের হয়ে গেছে, ওয়াটার কমে গেছে। তাহলে কি হলো? ওই রিলেটিভলি কমে গেল না, সোডিয়াম কিন্তু রিলেটিভলি কমে গেল, সরি সোডিয়াম কিন্তু রিলেটিভলি বেড়ে গেল, কারণ তোমার ওয়াটার কমে গেছে। হ্যাঁ, ইনভার্স রিলেশনশিপ, ওয়াটার কমে গেছে বলে এটা বেড়ে গেছে। এখন খেয়াল করে দেখো ম্যাম কনসেন্ট্রেশনটা বেড়ে গেল। হ্যাঁ ওইটার কারণ তোমার ওয়াটারের পরিমাণ যে কমে গেছে তার মানে কি ওটা কনসেন্ট্রেটেড হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার একটা কন্টেইনারের ভিতরে তোমার সোডিয়াম আছে আর ওয়াটার আছে, তুমি মনে করো একটা ছাঁকনি, যে ছাঁকনি দিয়ে তুমি সোডিয়ামকে আলাদা করতে পারবা, সেই ছাঁকনি দিয়ে তুমি সোডিয়াম কে শুধু আলাদা করে রাখলা আর পানি খানিকটা বের করে দিলা, বের করার পর ওই যে রিমেনিং যে পানিটুকু থাকলো সেইটুকুর ভিতরে আগেও যতটুকু সোডিয়াম ছিল এখনো ততটুকু সোডিয়ামই রাখছো, কিন্তু এখন সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেছে না? বেড়ে গেছে তো, তাই না? কারণ পানি তো কমে গেছে এখানে। হ্যাঁ, এখানেও কিন্তু ব্যাপারটা তাই হচ্ছে, কারণ পানিটা কমে যাওয়ার কারণে ইনক্রিজ ব্লাড অসমোলারিটি, কারণ সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। তোমরা সবসময় একটা জিনিস মনে রেখো যে সোডিয়াম হচ্ছে মেইন ইন্ডিকেটর অফ ব্লাড অসমোলারিটি, মেইন ইন্ডিকেটর, মেজর ইন্ডিকেটর। কারণ তুমি 2 ইন্টু সোডিয়াম করে দেখো কত আসে,
সোডিয়ামের এই কনসেন্ট্রেশন 280 এর মতো চলে আসে। 280, তাহলে 140 যদি হয় তাহলে 280। 280, তাহলে আমার নরমাল প্লাজমার অসমোলারিটি কত? নরমাল 280 280 থেকে 300। 20 to 300 মিলি অসমোল পার। তাহলে ও ওই ব্যাটা তো একাই সব নিয়ে নিছে, ও একা থাকলেই তো যথেষ্ট, আর তো কারোর দরকার নাই। বুঝতে পারছো? তার মানে ওকে একা দিয়েই আসলে তোমার প্লাজমা অসমোলারিটিটা মেনটেন হচ্ছে, সোডিয়ামকে দিয়েই কিন্তু আসলে প্লাজমা অসমোলারিটি মেনটেন হচ্ছে। সোডিয়াম কান টানলে মাথা আসে মতো, সোডিয়াম যেখানে থাকবে পানি ওইদিকে যেতে থাকবে, পানি যেতে থাকবে। ম্যাম আমার এতক্ষণ কারেন্ট ছিল না, একটু যদি আবার রিপিট করতেন। হ্যাঁ, এই তুমি দেখে নিও, ভিডিওটা দেখে নিও, আবার রিপিট করতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা আর ঠিক দেখতে আছে। যাবে না, তুমি ভিডিও দেখে নিও, ভিডিও তো দিয়ে দিবে, ওই যে প্রীতম দিয়ে দিবে। তাহলে এইটা হলো ঘটনা, এই ঘটনা ঘটলো। এখন এই একটা একটা করে আমরা একটা সেগমেন্টে আসি। যখন এই ব্লাডের অসমোলারিটি বেড়ে গেছে, মানে আসলে ওয়াটার কমে গেছে বলে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, ব্লাডের অসমোলারিটি বেড়ে গেছে, দেখো কি হবে। তোমার তো এই ট্র্যাকার লাগানোর দরকার নাই যে তোমার কয় লিটার পানি খাওয়া লাগবে না লাগবে। তোমার তো এমনিতেই যদি ব্লাডের অসমোলারিটি বেড়ে যায়, অটোমেটিক্যালি তোমার মাউথ ড্রাই হয়ে যাবে, তুমি ইউ ফিল থার্স্টি, তুমি অটোমেটিক্যালি থার্স্টি ফিল করবা। এছাড়া এই যে অসমো রিসেপ্টর গুলো হাইপোথ্যালামাসে কিসের জন্য বসানো আছে, ওরা তো মানে সাংঘাতিক, একটু এদিক ওদিক অসমোলারিটি একটু এদিক ওদিক হলে সাথে সাথে ওরা একদম মনে করুন ইয়ে হয়ে যাবে, ওরা একটা সিগন্যাল পাঠিয়ে দিবে। সেই সিগন্যাল পাঠাবে, তো ও সিগন্যাল পাঠাই দিয়ে কি করলো, ওই যে হাইপোথ্যালামাস থেকে, তোমরা জানো তো হাইপোথ্যালামাস থেকে তো আসলে ইয়েটা সিগন্যাল আসে, তারপর না সরি হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল হয়, হাইপোথ্যালামাসে তৈরি হয় আর জমা থাকে, হ্যাঁ জমা থাকে পোস্টেরিয়র পিটুইটারিতে। তাহলে ওইখানে ওর তো অসমো রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হয়েছে, হওয়ার সাথে সাথে সে অ্যান্টিডায়োটিক হরমোন তৈরি করে পোস্টেরিয়র পিটুইটারিতে পাঠিয়ে দিল। ও তখন বেড়ে গেল, ও দ্রুত চলে আসলো, একদিকে ড্রাই মাউথ, তারপরে এই যে অ্যান্টিডায়োটিক হরমোন, এই সবাই মিলে এসে কিন্তু আলটিমেটলি কি করে, এই ফার্স্ট সেন্টারটাকে স্টিমুলেট করে। এটা আমি বলতেছি রেনাল বডি ফ্লুইড ফিডব্যাক মেকানিজম। এরা এটা আসলো। এইদিকে দেখো, যখনই ব্লাড ভলিউম কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, ব্লাড ভলিউম কমে যাওয়া মানে কিন্তু ব্লাডটা স্কুইজ হয়ে গেল, ব্লাড প্রেশার কমে যাওয়া। ব্লাড প্রেশার কি, ব্লাড প্রেশার ডিফাইন করো তো। Natural pressure exerted by a column of blood, column of flowing water. কি বলছি? হ্যাঁ এটাই। আমাদের ব্লাড ভেসেল গুলোতে ব্লাড ফ্লো এর কারণে যে ল্যাটারাল প্রেসার ক্রিয়েট হয়, Perpendicular pressure exerted on the blood vessel. এক্স্যাক্টলি। তাহলে এখন তোমার যদি ব্লাড ভলিউম কমে যায়, স্বাভাবিকভাবে কি ব্লাড প্রেশারটা একটু কমে যাবে না? ব্লাড প্রেশার যদি কমে যায়, তোমরা এখন ওই যে রেনাল ব্লাড ফ্লোটা পড়ো নাই, এই জন্য বুঝবা না। রেনাল যখনই ব্লাড প্রেশার কমে যায়, এই যে রেনাল যে আর্টারিওল আছে সেইখানে, ওখানে আবার জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস মানে কতগুলো জিনিস বসানো আছে, ওরা আবার সেন্স করতে পারে, ম্যাকুলা ডেন্সার, হ্যাঁ ওরা সেন্স করতে পারে। সেন্স যখনই করতে পারে, ওরা কি করে, রেনিন সিক্রেট করে। রেনিন আমি একটু পরে আবার ওই মেকানিজমটা দেখাচ্ছি। ও যে ইনক্রিজ অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 পরিমাণ বাড়ায় দেয়। সবগুলোর কম্বাইন ইফেক্টে তুমি কি ফিল করবা, থার্স্টি ফিল করবা, পরে তুমি তাড়াতাড়ি করে পানির সন্ধানে বের হয়ে যাবা। হয় না তোমার যখনই তোমার কি ওই ট্রাকার লাগানোর কি কোনো প্রয়োজন আছে বলো? যে হাতের সাথে মানুষ কি সব ট্রাকার লাগায় রাখে, এই লাগে সে লাগে, আমার কতটুকু পানি খেতে হবে, করতে হবে। আরে বাবা, তুমি থার্স্টি ফিল করলে এমনি তুমি পানির সন্ধানে ঘুরতে থাকবা, তারপর তুমি খুঁজে ঠিকই বের করে নিয়ে আসবা কোথা থেকে পানি পাওয়া যায়, তারপরে তাড়াতাড়ি করে নিয়ে পানি খাবা। পানি খাইলে তাহলে এই যে তোমার পানি যে কমে গেছিল, এই পানিটা আবার রিপ্লেস হয়ে গেল, তাহলে তোমার বডি নর্মাল কন্ডিশনে আসবে। এটা গেল তোমার রেনাল বডি ফ্লুইড মেকানিজম, রেনাল বডি ফ্লুইড ফিডব্যাক মেকানিজম। এরপরে আসো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, যেটাকে আমি বলে থাকি RAAS, রেনাল অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, তাই তো, বা রেনাল অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, RAAS। এখানেও একটা জিনিস খেয়াল করে দেখো, যে তোমার ব্লাড ভলিউম কমে গেছে, ওই যে একটু আগে যেটা বললাম, কিডনিতে সাপ্লাই কমে যায়, যখন ব্লাড ভলিউম কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, রেনাল একটা অটো রেগুলেশন আছে, রেনাল ব্লাড ফ্লোর একটা ব্লাডের একটা অটো রেগুলেশন আছে। তো যখনই এই সাপ্লাই কমে যাচ্ছে, ওর সাথে সাথে তো স্টিমুলেটেড হয়ে যে রেনিন তৈরি করবে। রেনিন এসে তোমরা তো জানো অ্যাঞ্জিওটেনসিনোজেন, এটা একটা প্লাজমা প্রোটিন, এইটাকে সে কনভার্ট করে দেবে। এটা কিন্তু অনেকটা এনজাইমের মতো কাজ করে, রেনিনটা এনজাইমের মতো কাজ করে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 এর উপরে আবার কাজ করে কে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা আসে লাংস থেকে। এই সমস্ত এই রেনিন চলে যাচ্ছে এখানে যে ওকে, এখান থেকে আবার অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম সিক্রেট করাচ্ছে, এসে অ্যাঞ্জিওটেনসিন 1 এর করে কাজ করলো অ্যাঞ্জিওটেনসিন 2। এইটাই হচ্ছে আসলে অ্যাক্টিভ ফর্ম। রেনিন
সিক্রেশন হওয়ার উদ্দেশ্যই ছিল যে এই অ্যানজিওটেনসিন 2 তৈরি করবে। এখন দেখো এই অ্যানজিওটেনসিন 2 এসে কতগুলো কাজ করে। সে তো আসলো এসে একটা হচ্ছে তোমরা রেনাল কর্টেক্স করেছো তো না অ্যাবডোমেনে? ইয়েস ম্যাম। হ্যাঁ, সুপ্রা রেনাল গ্ল্যান্ড, এই যে রেনালের উপরে সুপেরিয়রে মানে উপরে বসে থাকে বলে ওটা আমরা একটা নাম হচ্ছে সুপ্রা রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তাই না? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুইটা পার্ট আছে না, একটা কর্টেক্স, অ্যানাদার ওয়ান ইজ মেডুলা, তাই না? যেটা অ্যাড্রেনাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি কি হরমোন আসে বলো? অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি কি হরমোন আসে? অ্যালডোস্টেরন আসে। কেন জিএফআর পড়ো নাই? জিএফআর অ্যালডোস্টেরন আসে। গ্লুকোকর্টিকয়েড, আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড পড়ানো হয়নি। পড়ানো হয়নি এখনো? না, ma'am। আচ্ছা, আমরা তো এইভাবে মনে রাখছিলাম, একটা হচ্ছে জিএফআর তো, তাই তো? একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, না কি দিয়ে করে ফেললাম, উল্টাপাল্টা মানে কর্টিকোস্টেরন হরমোন। কর্টিকোস্টেরন, হ্যাঁ না তুমি হচ্ছে যে না কর্টিকোস্টেরন হরমোন আসে, একটা হচ্ছে অ্যালডোস্টেরন আসে, এটা হলো কর্টিসল হচ্ছে, অ্যালডোস্টেরন হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, আর গ্লুকোকর্টিকয়েড হচ্ছে কর্টিসল। হ্যাঁ। আচ্ছা, আমি ফর্মুলাটা এই মুহূর্তে মনে নেই, ভুলে গেছি। আচ্ছা, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যেটা আসে সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনটা হচ্ছে একটা মিনারেলোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েড মানে এটা হচ্ছে একটা স্টেরয়েড হরমোন যেটা মিনারেল হোমিওস্ট্যাসিসে কাজ করে। এর মেইন কাজই, অ্যালডোস্টেরনের মেইন কাজই হচ্ছে যে সোডিয়াম টিবিউল থেকে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন করানো আর পটাশিয়ামকে সিক্রেশন করানো, এটাই হচ্ছে কাজ। আর এই যে দেখো সোডিয়ামের সাথে তো ক্লোরাইড, তো যে জোটটা বাঁধছে দুইজন, মানে ইনসেপারেবল সামথিং বলে না, সোলমেট, এরা হচ্ছে সেই সোলমেট। সোডিয়াম যেখানে ও ক্লোরাইড ওর পিছে পিছে, তাহলে এই অ্যালডোস্টেরন যখনই আসবে তাহলে টিবিউলার রিঅ্যাবজর্পশন অফ সোডিয়ামকে বাড়ায় দিবে। এইখানে কোন ধরনের রিঅ্যাবজর্পশন হবে বলো তো? অব্লিগেটরি না ফ্যাকাল্টেটিভ? অব্লিগেটরি। অব্লিগেটরি, তাই না? কারণ এই যে সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন করা দিচ্ছে, তার সাথে সাথে তো ক্লোরাইড তো আছেই ওর সাথে গাঁট বাঁধা, তাহলে বাধ্য হবে ওয়াটার, তখন বাধ্য হবে, তখন ওয়াটার ওকে কান টানলে মাথা আসার মতো ওরা যেই মুহূর্তেই এইখানে, এইটা হল টিবিউল থেকে যেই পেরিটিবিউলার ক্যাপিলারিতে ওরা চলে যাবে সোডিয়াম এবং ক্লোরাইড, সাথে সাথে দেখো ওয়াটার চলে যাচ্ছে ওর সাথে, ওয়াটারের কি হচ্ছে, অসমোসিস হচ্ছে। এরপরে দেখো এই একটা কাজ করতেছে, অনেকগুলো কাজ করে অ্যানজিওটেনসিন, এটা একটা কাজ করে। তারপরে কি করবে সে ওই পোস্টেরিয়র গ্ল্যান্ডেও চলে যাবে, ওখানে অ্যান্টিডায়োটিক হরমোনকেও সিক্রেশন করাবে। অ্যান্টিডায়োটিক হরমোন সিক্রেশন করালে সে তো ওই যে কালেক্টিং ডাক্টের উপরে এসে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করাবে। এইটা কিভাবে করায় আমি পরের পরে একটু ডিটেলস এটা করাবো। এছাড়াও কোথায় কোথায় চলে যাচ্ছে দেখো, এটার আরেকটা নাম তোমরা জানো? অ্যান্টিডায়োটিক আর আরেকটা নাম কি জানো? ভ্যাসোপ্রেসিন। মানে কি? ভেসেলকে কনস্ট্রিক্ট করবে, মানে আর্টারিওলার কনস্ট্রিকশন করাবে। এই আর্টারিয়াল কনস্ট্রিকশন করায়, এই যে আমরা বলেছিলাম যে ব্লাড ভলিউম কমে যাওয়া মানে ব্লাড প্রেশার কমে যাওয়া, তাহলে ব্লাড প্রেশারটা বাড়াতে হেল্প করবে। এছাড়াও সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াবে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ালে জানি না হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যায়, আরো কি বেড়ে যায় তোমরা ভালো জানো। এই যে তারপরে হলো ব্লাড প্রেশার বাড়াবে, এসব কিছু এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি করার মাধ্যমে। এছাড়াও সে কি করে, থার্স্ট সেন্টারকে যেও স্টিমুলেট করে, একটু আগে আমরা দেখে আসলাম তাই না, অ্যানজিওটেনসিন হচ্ছে থার্স্ট সেন্টারকে স্টিমুলেট করে। তাহলে এই সমস্ত কিছু কিউমুলেটিভ ইফেক্টে আলটিমেটলি কি হবে, সোডিয়ামও রিটেনশন হবে, ওয়াটারও রিটেনশন হবে। বোঝা গেছে? করে সবকিছু নর্মাল অবস্থায় চলে আসবে যখন কমে যাবে। আর যদি বেড়ে যায় তাহলে উল্টা, এদের তখন আর কোনো কাজ নেই, একদম ফ্ল্যাট হয়ে থাকবে। যখন কমে যাবে তখন ওরাই হচ্ছে যে ফিল্ডে চলে আসবে, ফিল্ডে এসে তখন কাজ করবে। এখন এই যে আমরা অ্যান্টিডায়োটিক হরমোনটা নিয়ে একটু কথা বলবো, কারণ এটা নিয়ে তোমাদেরকে ভাইবাতেও জিজ্ঞাসা করা হয় কিভাবে কাজ করে ইত্যাদি। অ্যান্টিডায়োটিক হরমোন কিন্তু আসলে স্টিমুলেটেড হয় দুইটা জিনিস দিয়ে, একটা হলো হাইপার অসমোলারিটি আর একটা হচ্ছে হাইপোভলিউমিয়া। ওকে, বোঝা গেছে? কোনটা বেশি, which one is more potent stimulator, hyper osmolarity or hypovolemia? না, হাইপার অসমোলারিটি। মাত্র 1 to 2% অসমোলারিটি যদি চেঞ্জ হয় সাথে সাথে সে স্টিমুলেটেড হয়ে যাবে, কিন্তু হাইপোভলিউমিয়ার
মিনিমাম 5 থেকে 10% চেঞ্জ হতে হয়, রেঞ্জটা একটু বেশি, কিন্তু অসমোলারিটির 1 থেকে 2% সামান্য এদিক ওদিক চেঞ্জ হলেই স্টিমুলেটেড হয়ে যায়। তো এই সময় যে কিন্তু এই যে ফ্রি ওয়াটার এক্সক্রিশন অথবা রিটেনশনের মাধ্যমে কাজ করবে, যেটা ওই যে ফ্যাকাল্টেটিভ ওয়াটার ভলিউম। দেখো কিভাবে কাজ করে, আমি তোমাদের গতদিন বলেছিলাম যে অ্যাকোয়াপোরিন নামে আমাদের কি আছে, একটা গেটেড চ্যানেল আছে, তাই না? অ্যাকোয়াপোরিন নর্মালি তো আমার যে ওয়াটারের যেটা হয় সিম্পল ডিফিউশন, আমি বলেছিলাম যে অসমোসিস মানে হচ্ছে সিম্পল ডিফিউশন অফ ওয়াটার, ওয়াটারের যে সিম্পল ডিফিউশন সেটাই আসলে অসমোসিস। ডু ইউ এগ্রি উইথ মি? এগ্রি করো? ইয়েস ম্যাম। এটা ঠিক কিনা? কারণ যেখানে কনসেন্ট্রেশন বেশি, যে একটু আগে আমরা দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড, ওগুলো যেই রিঅবজর্পশন হচ্ছে সাথে সাথে ওয়াটার ওর কান ধরে ওদিকে চলে যাচ্ছে, তখন ওর এই অ্যাকোয়াপোরিন এগুলোর প্রয়োজন নাই, কারণ ও তখন যেতে বাধ্য, ওর সিম্পল ডিফিউশনের মাধ্যমে চলে যাবে, ফটাফট চলে যাবে। আমি গতদিন তোমাদেরকে কিন্তু একটা দেখাইছিলাম, একটা ছবি দেখাইছিলাম যে একটা পাশ থাকে যে ওয়াটার এই যে ইন বিটুইন এই যে লিপিড বাইলারের মাঝখান দিয়ে চলে যেতে পারে, তখন তার এই গেটেড চ্যানেল অ্যাকোয়াপোরিন দরকার হয় না। অ্যাকোয়াপোরিন কখন দরকার হয়? অ্যাকোয়াপোরিন দরকার হয় এই ফ্যাকাল্টেটিভ গুলোতে, যখন ওয়াটারের ফ্যাকাল্টেটিভ হচ্ছে যে রিঅবজর্পশন হতে হয়। দেখো এবার কিভাবে কাজ করে। অ্যান্টিডায়োটিক হরমোন, আরেকটা নাম আমরা যে ভেজোপ্রেসিন, তো এটা তো হরমোন মানে একটা জায়গা থেকে তৈরি হয় আরেকটা অর্গানের উপরে যে কাজ করে, এবং এটা কার মাধ্যমে ট্রান্সপোর্টেড হয়? বডি ফ্লুইড, ব্লাডের মাধ্যমে, তাই না? এটা আমরা যে জানি। এটার আরেকটা নাম আমরা কি জানি, এরা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার, ও মেসেজ ক্যারি করে নিয়ে আসছে। তাহলে এই এখানে অ্যান্টিডায়োটিক হরমোন আর ভেজোপ্রেসিন হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার, মেসেজ ক্যারি করে নিয়ে আসছে। সব সময় যে কোনো হরমোন কাজ করার জন্য তার একটা রিসেপ্টর থাকতে হবে, ওই সেলে তার রিসেপ্টর থাকতে হবে, মানে ওকে তো চিনতে হবে, যে তার না হলে তো ওর যেখানে ইচ্ছা সেখানে যে কাজ করতে। তাহলে ও এই অর্গানের জন্য স্পেসিফিক, ওকে এই রিসেপ্টর যখন চিনতে পারবে তখন ওকে অ্যালাউ করবে ভিতরে যাওয়ার পর। এরপরে দেখো ও ওখানে ভিতরে যে এই যে সাইক্লিক এএমপি তৈরি করে, যেটাকে আমরা বলে থাকি সেকেন্ড মেসেঞ্জার। তোমাদেরকে আমি যখন নিউক্লিওটাইড পড়াচ্ছিলাম তখন বলেছিলাম না যে নিউক্লিওটাইডের ফাংশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, 1 নম্বর ফাংশন কি নিউক্লিওটাইডের? 1 নম্বর ফাংশন কি নিউক্লিওটাইডের? ডিএনএ আরএনএ বলো, মাঝে মাঝে এরকম সুইচ করতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে। নিউক্লিওটাইডের 1 নম্বর ফাংশন কি? নিউক্লিক অ্যাসিডের মনোমার হিসেবে কাজ করে না? জি ম্যাডাম, ডিএনএ তৈরি। হ্যাঁ, ডিএনএ তৈরি করে। ওগুলো কি? ওগুলো পলিনিউক্লিওটাইড। জি 1 ম্যাডাম। নাম্বার ফাংশন হচ্ছে যে মনোমার অফ নিউক্লিক অ্যাসিড। এই যে এএমপি মানে কি? অ্যাডেনোসিন মোনোফসফেট। আর এই যে সাইক্লিক এমপি, আমরা আরেকটা ফাংশন বলেছিলাম না যে অ্যাক্টস অ্যাজ সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। এই যে দেখো এই যে সাইক্লিক এমপি, এটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। এই হরমোনের সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে সাইক্লিক এমপি। আর এই এমপিটা কি? অ্যাডেনোসিন মোনোফসফেট। এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। তো এই সেকেন্ড মেসেঞ্জার সিগন্যাল, এই সেকেন্ড মেসেঞ্জার আবার মেসেজ ক্যারি করে নিয়ে গেল। এখানে আমার এই অ্যাকোয়াপোরিন গুলো আসলে কি ছিল? অ্যাকোয়াপোরিন গুলো প্রোটিন। আমরা জানি যে সেলে যে ট্রান্সপোর্টার গুলো বসানো থাকে, অল ট্রান্সপোর্টার আর প্রোটিন। তো ওর এতদিন ও কোনো সিগন্যাল পায় নাই, ও কোনো স্টিমুলেশন পায় নাই, ওই জন্য বেকার ঘরের ভিতরে এখানে বসেছিল, এই যে সেলের ভিতরে বসেছিল সাইটোপ্লাজমে। এখন যখনই ওকে একটা মেসেজ নিয়ে আসলো, বললো যে ভাই তোমার তো কাজ পাওয়া গেছে, চলো তোমার চাকরি হয়েছে, তো তখন তোমাকে রিক্রুট করা হবে। ও তখন এখন সে দৌড় দিল, আসলো, এসে বললো যে ভাই তোমার তো চাকরি হয়ে গেছে, আসো। তাহলে এখন তাকে রিক্রুট করা হবে। তো এই যে রিক্রুটেড হয়ে গেল, সেই পাশে এসে সেল মেমব্রেন রিক্রুটেড হয়ে ওর যা কাজ সে তাই করা শুরু করলো। এই যে অ্যাকোয়াপোরিন দিয়ে ওয়াটার গুলোকে, সে দেখো এই ওয়াটার গুলো স্ট্রেট এসে এখানে চলে গেল। ও কিন্তু কারোর মানে কেউ অ্যাবজর্পশন হয়েছে বলে ওর তাকে ফলো করতেছে তা কিন্তু না। এখানে ওর ফুল লিবার্টি আছে, সে কিন্তু সেই লিবার্টিটা আসলে কন্ট্রোল হয় কার দ্বারা? এই অ্যান্টিবায়োটিক হরমোন দ্বারা। যতক্ষণ অ্যান্টিবায়োটিক হরমোন আসেনি ততক্ষণ কিন্তু সে কাজ করে নাই। যেই মুহূর্তে অ্যান্টিবায়োটিক হরমোন এসে বললো যে ভাই তুই এবার একটু কাজে লেগে একটু পানি আমার দে, তো তখন তাদের করে পানিগুলোকে ঢুকাই দেবে। ঠিক আছে, এই সেই অ্যাকোয়াপোরিন হলো তাহলে এই যে সেল মেমব্রেন, এটা তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে সেল মেমব্রেনের বাইলেয়ার। এই মাঝখানে আসলো, এই গেটটা ওপেন হয়ে গেল, অ্যাকোয়াপোরিন গুলোকে রিক্রুট করলো, গেট ওপেন করে দিল, ওয়াটার ঢুকে গেল। বোঝা যাচ্ছে? তোমরা বুঝতে পারছো? এইভাবে অ্যান্টিবায়োটিক হরমোন কাজ করে। ম্যাডাম ভ্যাসোপ্রেসিন গিয়ে কাকে বলে এটা আরেকবার বললে ভালো হতো। মানে ভ্যাসোপ্রেসিন হচ্ছে যে এখানে একটা V2 রিসেপ্টর বসানো থাকে। জি ম্যাডাম।
কোন সেলগুলোতে বসানো থাকে, এটা হচ্ছে তোমার টিউবুলার সেল। টিবিউলার সেল হচ্ছে ডিস্টাল কনভোলেট, সাধারণত ডিস্টাল কনভোলেটেড টিবিউলগুলোতে বসানো থাকে, এই কাজটার সময় ডিস্টাল কনভোলেট টিবিউল হয়। তো ডিস্টাল কনভোলেটেড টিবিউল যে আমি বলেছিলাম যে প্রত্যেকটা হরমোন কিন্তু এমনি, তা না হলে তো যার উপরে ইচ্ছা তার উপরে যে কাজ করতে হবে, এই জন্য হরমোনের স্পেসিফিক রিসেপ্টর লাগে, যে অর্গানের উপরে কাজ করবে, যে সেলের উপরে কাজ করবে সেইখানে রিসেপ্টর বসানো থাকে। এটা হচ্ছে সেই V2 রিসেপ্টর বা ভেসোপ্রেসিন রিসেপ্টর বলে। ভেসোপ্রেসিন রিসেপ্টর এটা V1 V2 অনেক আছে। ওই যে আমরা গ্লুট করেছি না, ওই যে গ্লুকোজ ট্রান্সপোর্টারের যেমন গ্লুকোজ ট্রান্সপোর্টার, সেরকম Yes, ma'am. এখানে হলো এরকমই ভেসোপ্রেসিন রিসেপ্টর। এই অ্যান্টিডায়াবেটিক হরমোন এই V2 গায়ে যখন এসে লাগে তখন সে ভিতরে একটা সেকেন্ড মেসেঞ্জার তৈরি করে, সেই সেকেন্ড মেসেঞ্জার মেসেজটা নিয়ে কোথায় চলে যায় হচ্ছে অ্যাকুয়াপোরিনের কাছে। অ্যাকুয়াপোরিন তো অলরেডি তৈরি, ও তো প্রোটিন, ও তো অলরেডি দেখো তৈরি হয়ে বসে আছে, যে ভেসিকুলার ফর্মে সে স্টোরেজ ফর্মে থাকে। প্রোটিন যখন আমি তোমাদেরকে প্রোটিন সিনথেসিস মানে পড়াবো আর কি, ট্রান্সলেশন তখন এটা বলবো যে তৈরি হয়, রাইবোজোমে তৈরি হয় হয়ে, কিন্তু ওরা এরকম ভাবে অ্যাক্টিভ ফর্মে থাকে না, ওরা একটা ওই জন্য পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন লাগে, ওরা এরকম স্টোরেজ ফর্মে থাকে। এই মেসেঞ্জার যখন মেসেজ নিয়ে আসে তখন সে অ্যাক্টিভেটেড হয়ে ওকে এই যে সেলে যে সে রিক্রুটেড হলো হয়ে এখানে অ্যাকুয়াপোরিন যখন এই সেল মেমব্রেনে রিক্রুটেড হলো তখন ওয়াটারকে সে ঢুকতে দিল। বুঝতে পেরেছো? তার আগে কিন্তু ওয়াটার ঢুকতে পারে না। Yes, ma'am. এখন এই অ্যান্টিডায়াবেটিক হরমোন মেকানিজম এটা খুবই সিম্পল, এখন তোমরা খুব ভালো করেই বুঝবা যে তোমার ওয়াটার কন্টেন্ট অফ দ্য ব্লাড যদি বেশি হয়ে যায় তখন কি করবে, মানে টু মাচ ওয়াটার তুমি খাইছো, 1 গাদা পানি খাইছো 2 লিটার, ও যে ইও বললো যে 1 লিটার না 2 লিটার খেতে হবে, তুমি 1 গাদা 2 লিটার পানি খাইছো, এখন ও তো অনেক খাওয়ার পরে কি ব্রেন প্রডিউসেস অ্যান্টিডায়াবেটিক হরমোন আর দিবে না, গাদা খানিক পানি খাইছো, তাহলে লো ভলিউম অফ ওয়াটার রিঅ্যাবজর্ব বাই কিডনি, তখন সে আর অ্যান্টিডায়াবেটিক হরমোন যদি না আসে তাহলে ওই যে ফ্যাকাল্টেটিভ যে রিঅ্যাবজর্পশন ওয়াটারের ওইটা তো আর হবে না। ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন যদি না হয় তাহলে ওই যে যেটুকু ফ্রি ওয়াটার ছিল পুরাটা বের হয়ে চলে যাবে। বুঝতে পেরেছো? শুধুমাত্র যেটুকু অব্লিগেটরি সলিউটের সাথে যেটুকু সেইটুকু শুধু রিঅ্যাবজর্পশন হবে, বাকি সব ওয়াটার ধাম করে বের হয়ে চলে যাবে। তুমি সেটা ওয়াশরুমে গেলে বুঝতে পারবা, ইউরিন আউটপুট অনেক বেড়ে যাবে, লার্জ ভলিউম অফ ডাইলিউট ইউরিন তৈরি হবে, হয়ে আলটিমেটলি কি হবে, তোমার ওই যে বাড়াই দিছিলা তুমি অনেক পানি খায় ব্লাডের ওয়াটারের কন্টেন্ট বাড়াই দিছিলা, তাহলে তাকে এই নর্মাল কন্ডিশনে নিয়ে আসলো। এরপরে উল্টাটা চিন্তা করো যে তোমার ওয়াটার তুমি খুবই কম পানি খাইছো অথবা বেশি পরিমাণ খাইছো, লবণ খাইছো, এই যে এই জিনিসটা এটা মনে রাখবা একটু, হয় বেশি পানি খাই ফেলছো যদি তুমি বেশি পানি খাই ফেলো, অথবা যদি বেশি লবণ খাই ফেলো, তাহলে কি করবে? লবণের কাজে কি, লবণ সবসময় ওয়াটার ধরে রাখে। এটার বেস্ট এক্সাম্পল কেন এখন তোমরা বাসায় টের পাচ্ছ না, যে এই ইসের সময় এই মৌসুম সিজনে হয় না যে বাসায় দেখো লবণের ইসের ভিতরে লবণ রেখে দিলে অটোমেটিক ওর ভিতরে পানি জমা হয়ে যায়, খেয়াল করছো কখনো? আমি লবণের ওইটা থেকে লবণের ঢালতে যেয়ে দেখি কি লবণ আর পড়ে না, কেন? লবণ ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হ্যাঁ পানি ও তো সবসময় ওয়াটার ড্র করে, ও তো অ্যাটমসফিয়ার থেকে ওয়াটার নিয়ে নিচ্ছে, তো ওর তো টেন্ডেন্সি সবসময় ওয়াটার নেওয়ার, লবণ মানেই সে ওয়াটার নিতে চাইবে। তাহলে যদি তুমি খুব বেশি পরিমাণে খেয়ে ফেলো, টু মাচ সল্ট অথবা টু মাচ সোয়েটিং যদি হয়ে যায়, সোয়েটিং হলে যেটা হয়ে যায় কি অনেক পানি বের হয়ে যায়, তাহলে তোমার তখন ব্লাড ভলিউম কমে গেছে অথবা অনেক বেশি লবণ খেয়ে ফেলেছে, তখন কি হয়ে যাবে? তখন তো তোমার অসমোলারিটি বেড়ে গেছে, তাই না? অনেক বেশি সল্ট অথবা তোমার ব্লাডের ওয়াটার কমে গেছে, তাহলে অসমোলারিটি বেড়ে গেছে, অসমোলারিটি বেড়ে গেলে অসমোরিসেপ্টর স্টিমুলেটেড হবে, অ্যান্টিডায়াবেটিক হরমোন চলে আসবে, অ্যান্টিডায়াবেটিক হরমোন যখন চলে আসবে তখন কিভাবে ওই ফ্যাকাল্টেটিভ ওয়াটারকে কিভাবে রিঅ্যাবজর্পশন করায় ফিরায় নিয়ে আসবে, এটা তোমাদের একটু আগে এক্সপ্লেন করলাম, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আসো, আমরা এতক্ষণ ধরে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স করতেছিলাম, তার ভিতরে 1 নম্বরে ছিল কিডনি, আমরা কিন্তু কিডনির কথা বলতেছিলাম এতক্ষণ ধরে, কিডনি কিভাবে কাজ করে এটা বলতেছিলাম। এছাড়াও সেকেন্ড যে জোন সেজন ফার্স্ট মেকানিজম, ফার্স্ট মেকানিজমটাও হচ্ছে স্টিমুলেটেড হয় এইটা দিয়ে, অ্যান্টিডায়াবেটিক হরমোন যেমন স্টিমুলেটেড হয় হাইপার অসমোলারিটি হাইপোভলিউমে দিয়ে, ফার্স্ট মেকানিজমও একইভাবে স্টিমুলেটেড হয়। তাহলে তোমার ফার্স্ট মেকানিজম যখনই তোমার স্টিমুলেটেড হবে তখন কি হয়, আমাদের এই যে মাউথ ডিক্রিজ সালাইভা সিক্রেশন হয়ে যায়, মাউথ ড্রাই হয়ে যায়, এবং এই যে তুমি অসমো রিসেপ্টরে ফার্স্ট সেন্টারকে স্টিমুলেট করার কারণে আমি
সেন্সেশন, আমি থার্স্টি ফিল করি, এবং সে তখন পানি খুঁজতে থাকে। তখন মনে করি পানি পাওয়ার জন্য আমি অস্থির হয়ে যাই, এখন এটা টিনের গ্লাসে একটা পানি দিলেও নিয়ে আমি তাতে খাওয়া শুরু করে যাই। এই অবস্থায় হয়েছে, তখন এই ওয়াটার তাড়াতাড়ি জিআই ট্র্যাক্ট দিয়ে অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হয়ে আবার তোমার ভলিউম এক্সট্রা সেলুলার সেভ ভলিউমটা আবার রিগেইন করবে। রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স হচ্ছে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্সের আমি বললাম যে 1 নম্বরে আসবে হচ্ছে কিডনি, 2 নম্বরে হচ্ছে থার্স্ট মেকানিজম, 3 নম্বরে হচ্ছে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, 4 নম্বরে হলো অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। ওকে, এখন এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন স্টিমুলেটেড হয় সে কিভাবে কাজ করে, এটা আমার মনে হয় তোমাদের জিনিসটা জানা, যে ব্লাড ভলিউম কমে গেলে সিম্প্যাথেটিক নার্ভাস, যখনই ব্লাড ভলিউম কমে যায় তখন ব্লাড প্রেশার কমে যায়, ব্লাড প্রেশার কমে গেলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেটেড হয়ে যায়, সে তখন যে কনস্ট্রিকশন অফ আর্টারিয়াল করবে, ইনক্রিজ করবে হচ্ছে কি রেনিন সিক্রেশন, ওই তখন ওই মেকানিজমে আবার সে চলে যাবে, চলে যে অ্যানজিওটেনসিন 2 কে নিয়ে আসবে। অ্যানজিওটেনসিন 2 যখনই মাঠে চলে আসবে ও সোডিয়াম ক্লোরাইডকে রিটেনশন করা যায়। সোডিয়াম ক্লোরাইড রিটেনশন হওয়া মানেই ওয়াটার রিটেনশন হওয়া, তাহলে তোমার আবার ব্লাড ভলিউম বাড়ায় দিবে। আর অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড একটা জিনিস যেটা উল্টা এসে কাজ করে। অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক, হ্যাঁ, এটা হলো যখন তোমার ব্লাড ভলিউম বেড়ে যায়। ব্লাড ভলিউম বেড়ে গেলে কি হয়, তোমার অ্যাট্রিয়াম, মানে আমাদের হার্টের ভিতরে 4টা চেম্বার আছে না, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো অ্যাট্রিয়াম যখন অ্যাট্রিয়ামটা ডিস্টেন্ডেড হয়ে যায়, ডিস্টেন্ডেড হওয়া যাওয়া মানে কি, ভলিউম বেড়ে গেছে, যতটুকু থাকার কথা তার চেয়ে বেড়ে গেছে, এই যে ডিস্টেন্ডেড হয়ে গেল তখনই অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইডটা তোমার ফিল্ডে চলে আসে। ও ফিল্ডে চলে এসে ওর মতো করে এইগুলো যেভাবে কাজ করছিল তার রিভার্স ওয়েতে কাজ করে। তখন তোমার অলরেডি ব্লাড ভলিউম বেড়ে গেছে, তাহলে ব্লাড ভলিউম বেড়ে গেলে সে কি করবে, সেই এনজিওটেনসিন এই সিক্রেশন, এটাকে রেনিন রিলিজকে সাপ্রেস করবে, এনজিওটেনসিন রিলিজকে সাপ্রেস করবে, অ্যান্টিডায়াবেটিক হরমোনকে সাপ্রেস করবে, সবকিছুকে সাপ্রেস করে দিয়ে বেশি বেশি করে ওয়াটারকে বের করে দেবে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, এইটা হলো একটা ওভারঅল ইয়ে দেওয়া আছে আর কি, সামারি দেওয়া আছে। এটা তোমরা দেখে নিও, এটা আর আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না, আমি জাস্ট ওয়াটার টার্নওভার বলে শেষ করে দেবো। আচ্ছা, ওয়াটার টার্নওভার বলতে কি বুঝো বলো তো? ওয়াটার টার্নওভার বলতে কি বুঝো? কথা নাই কেন? তোমরা কি ডিসকানেক্টেড? হ্যালো, নো ম্যাম, আছে। ওয়াটার টার্নওভার কি জিনিস বলো? খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভাইবা রিটেন বোথ, প্লাস তোমার প্র্যাকটিক্যাল লাইফেও খুবই কাজে লাগবে। বলো। এই তো যতটুকু ওয়াটার আমার প্রতিদিন লস হচ্ছে বা যতটুকু আমরা আবার গ্রহণ করে সমান করে নিচ্ছি তার পরিমাণটা, না, পার্সেন্টেজটা, মানে তোমার এক্সট্রা, এখানে তোমার এই জিনিসটা আনতে হবে যে সেটা কোথা থেকে, এই কথাটা বলতেই হবে যে এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম, যতটুকু এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম তুমি প্রত্যেকদিন লস করতেছো, আবার সেটা প্রতিদিন তুমি মেকআপ করতেছো, তার যে একটা পার্সেন্টেজ, সেটাই হচ্ছে ওয়াটার টার্নওভার। এখানে দেখো যে ওয়াটার ইনটেক অথবা আউটপুট, এইটা ডিভাইডেড বাই টোটাল এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম, এটা হলো এর পার্সেন্টেজ। এই জন্য কিন্তু এটা তুমি কোনো ইউনিট দিয়ে এক্সপ্রেস করবা না, পার্সেন্ট দিয়ে এক্সপ্রেস করবা। এইখানে 2600 লিটারটা সম্ভবত স্যার ওই যে টোটাল ছিল না ইনটেক আউটপুট চার্টে, মোজামেসা 2600 দিয়ে ক্যালকুলেশন করলে না এটা করা ইজি হয়। আচ্ছা, আমি আরেকটা বই থেকে ক্যালকুলেশন করেছি, যেমন এটা হলো 2300 মিলিলিটার, 2300 মিলিলিটার হচ্ছে তোমার ইসে আছে, গাইটানে আছে, হ্যাঁ। তো 2300 মিলিলিটার প্রত্যেকদিন তোমার মনে করো ইনটেক করতেছো, 2300 মিলিলিটারই তোমার মনে করো 2300 মিলিলিটার প্রতিদিন তোমার আউটপুট হচ্ছে, তাহলে তুমি 2300 মিলিলিটার আবার রিগেইন করতেছো। এখন তোমার এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম হচ্ছে 14,000 মিলিলিটার। এই 14,000 মিলিলিটার কোথা থেকে পেলাম বলো তো? টোটাল বডি ওয়েটের 14,000 মিলিলিটার থেকে পেলাম। There is a volume. Is it 14 লিটার। হ্যাঁ, এক্স্যাক্টলি, এইটা হচ্ছে তোমার এই আমরা 14, আমি একই সেম ইউনিটে নিয়ে আসতে হবে তো, তাই না? আমার হচ্ছে যে আমি এখানে 2300 মিলিলিটার আর এখানে আমার লিটারে রাখা যাবে না, তাহলে এটাকে আমি মিলিলিটারে কনভার্ট করেছি। তাহলে ওই যে আমার 14 লিটার ছিল হচ্ছে আমার এই সেভ ভলিউম, সেটাকে আমি মিলিলিটারে কনভার্ট করলাম। তাহলে ডেইলি ইনটেক অর আউটপুট ডিভাইডেড বাই সেভ ভলিউম, এইটার একটা পার্সেন্টেজ, বুঝতে পেরেছো? এই 2300 দিয়ে এটা দিয়ে করলে পরে 16% হয়, আর এইটা দিয়ে যদি করো তুমি 2600 দিয়ে করো 18% হয়। তো অ্যাডাল্টদের ওরকম 16 থেকে 18%।
কিন্তু তোমরা এই বাচ্চাদেরটা যেটা সেইটা তোমরা নিজেরা বের করবা। বাচ্চাদের একটা বাচ্চার হচ্ছে একটা ওয়েট নিবা, একটা ওয়েট নিয়ে তার ইসিএফ ভলিউম কতটুকু হওয়া উচিত সেটা বের করবা, করে তাহলে তার হলো তার ইনটেক আউটপুট বের করবা যে প্রতিদিন তার কতটুকু ইনটেক কতটুকু আউটপুট হবে, হয়ে সেইটা দিয়ে তুমি যদি করে দেখো, ক্যালকুলেশন করে দেখো, তাহলে দেখবা যে নিয়ারলি 40 থেকে 50%। কারণ আমার একটা বাচ্চার হচ্ছে 75 থেকে 80% হচ্ছে বডি ওয়েটের, 75 থেকে 80% হচ্ছে ওয়াটার। ওকে, তাহলে তার ওয়াটার টার্ন ওভারটাও নিশ্চয়ই বেশি হবে। বোঝা গেছে যে একটা বাচ্চার বডি ওয়েট, তো বাচ্চাদের বডি ওয়েট অনেক বেশি না, তাহলে তার বডি ওয়েটের 75 থেকে 80% হচ্ছে ওয়াটার। তোমরা নিজেরাই ক্যালকুলেশনটা তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা এটা বাসায় করবা, করে বের করবা, বের করে দেখবা যে কতটুকু ওয়াটার আসে, সেই ওয়াটারকে আবার ডিভাইড করবা। ইসিএফ 2/3 হচ্ছে তোমার আইসিএফ, 1/3 ইসিএফ। সেই ইসিএফ এর একটা প্রতিদিন এত অংশ তোমার প্রতিদিন বের হয়ে যাচ্ছে এবং আসতেছে, তার একটা পার্সেন্টেজ বের করবা, করলে তোমার এটা চলে আসবে। এই বড়দেরটা দিয়েই তুমি এই ছোটদেরটা বের করবা, তাহলে দেখো ওদেরটা অনেক বেশি হবে। ওদেরটা বেশি হবে তার কারণ হচ্ছে তার টোটাল বডি ওয়াটারটাই বেশি, সেই জন্য তার এই ওয়াটার টার্ন ওভারের পার্সেন্টেজটা অনেক বেশি হবে। এই কারণে বাচ্চারা যখন ডিহাইড্রেটেড হয় সেইটা নিয়ে আমাদের অনেক বেশি অ্যাওয়ার থাকতে হয়, অনেক বেশি কনসাস থাকতে হয়। কারণ কি, ওরা খুব কুইকলি ডিহাইড্রেটেড হয়ে যায়, কারণ ওদের ওয়াটার টার্ন অনেক বেশি। আর বাচ্চাদের ওই যে রেনাল কনসেন্ট্রেটিং পাওয়ার, যেটা যে অ্যান্টিডায়োটিক হরমোনের যে কাজটা করে, খুব তাড়াতাড়ি করে ওয়াটারগুলো রিঅ্যাবজর্পশন করায়, তোমার কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করে বডির ব্লাড ভলিউমটাকে রিস্টোর করতে যে হেল্পটা করে, এটা অ্যাডাল্টদের জন্য যত ইফেক্টিভ, বাচ্চাদের জন্য তখন তত ইফেক্টিভ না, বিকজ ওদের তখনও রেনাল কনসেন্ট্রেটিং পাওয়ারটা ফুললি করে নাই, ফুল ফ্লেজড না, সেই কারণে ওরা অনেক বেশি ভালনারেবল থাকে ডিহাইড্রেশন। আগে দেখছি তোমরা তো এখনকার বাচ্চা, আগেই খুব বাচ্চারা মারা যেত ডিহাইড্রেট, মানে ইয়েতে ডায়রিয়া হলেই বাচ্চারা মারা যেত, ডায়রিয়া হলেই বাচ্চারা মারা যেত, বিকজ তারা রিহাইড্রেটেড হতে পারতো না। মানুষ বুঝতোই না যে ডিহাইড্রেশন হয়েছে, তাদেরকে তাকে পানি খাওয়ায় রিহাইড্রেট করতে হবে। প্লাস আরো একটা জিনিস বুঝতো না, সেটা হচ্ছে যে দেখো তুমি শুধু পানি খাও, শুধু পানি খাওয়ালে তোমার লাভ হবে না, পানির সাথে তোমাকে সোডিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ এই দুটা দিতেই হবে, তা না হলে কি হবে, অ্যাবজর্পশন হবে না ইন্টেস্টাইনে। এখন তো তোমরা এই মেকানিজমটা বুঝে গেছো, তাই না? তাইলে তোমাদের যে কেউ বাচ্চারা যদি ডায়রিয়া হয়, তাহলে বাসাতেই তৈরি করে ফেলো। 1 মুঠ গুড় আর কি দিবা বলো তো, 1 চিমটি লবণ, আধা সের পানি দিয়ে গুলাবা। আচ্ছা বলো তো, চিনি না নিয়ে গুড় নেই কেন বলো তো? গুড় নিতে কেন বলি? চিনি তো দিতে পারতাম, তা নিয়ে গুড় নিলাম। হ্যাঁ, চিনি আর গুড় কি বলো আগে? সুক্রোজ, ম্যাম ওটা তো ম্যাম সরাসরি গ্লুকোজ পাওয়া যাবে। ভেরি গুড। এই মোলাসেস, গুড়ে মল্টোজ বেশি থাকে। মল্টোজ না, মোলাসেস পুরোটাই মল্টোজ। মল্টোজ ভাঙলে কি পাবো? গ্লুকোজ, দুই গ্লুকোজ। হ্যাঁ, আর যদি তুমি সুক্রোজ ভাঙো কি পাবা? তাহলে তোমার 50% তো ফ্রুক্টোজ হয়ে গেল। ফ্রুক্টোজ তো তোমার দরকার নাই, তোমার দরকার গ্লুকোজ, কারণ তুমি সোডিয়ামকে আর গ্লুকোজকে একসাথে চালা। ফ্রুক্টোজ তো ও তো ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে চলে যায়, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। সেই জন্য আমরা গুড়ের কথা বলি। গুড় বলি এই জন্য যে ওটা থেকে আমি গ্লুকোজ পাবো, অথবা তুমি ডাইরেক্ট বাজার থেকে গ্লুকোজ কিনে নিয়ে আসো। এখন আমাদের দেশের গ্রামে মানুষের গুড়টা অ্যাভেলেবল, বুঝতে পেরেছো? যেটা মানুষ হাতের কাছে যেটা পাওয়া যায়, সেইটা দিয়ে যদি সে তাড়াতাড়ি বানায় খাওয়াইতে বলি, তাহলে সে খাবে। নাহলে পারে ওই গ্লুকোজ কিনে আনো তারপরে বানাও, এটা করলে ও আর কিছুই খাওয়াবে না, না ওই বাচ্চার ডিহাইড্রেশন মরে যাবে। ওই জন্য বলা হয় যে ইভেন এটাও বলা হয় যে হাতের কাছে যদি তোমার কাছে ইয়ে থাকে, চালের গুঁড়া টুড়া থাকে, হ্যাঁ, চালের গুঁড়া ওটা কিন্তু স্টার্চ, ওইটাও তো আলটিমেটলি যে কি হবে, গ্লুকোজে কনভার্ট হবে না। ইভেন এটাও বলা হয় যে চালের গুঁড়া, লবণ, হ্যাঁ তাই না, রাইস স্যালাড, এটাও তুমি তৈরি করে খাওয়াও, সেটা খাওয়ালেও তাও তুমি তার ডিহাইড্রেশন প্রিভেন্ট করতে পারবা। কাজেই কখনো কেউ যদি এরকম ডায়রিয়া হয়, খালি পানি খাওয়ায়ও না, বুঝতে পারছো? খালি পানি ঢকঢকায় খাওয়ায় না, এটা খাওয়াইতে হবে। তাহলে আচ্ছা, তাহলে আর কেন এই যে এগুলো কখন হতে পারে, ভমিটিং, এক্সেসিভ সোয়েটিং, এগুলো হলে এই জন্য রিহাইড্রেশন খুবই জরুরি, বিশেষ করে বাচ্চাদের জন্য। তাহলে ওয়াটার টার্ন ওভার তোমরা বুঝলা, তোমরা বাচ্চাদেরটা ইয়ে করবা। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা পরে সেটা যে আমাদের গ্রুপে দিয়ে দিও। আজকের মতো এখানেই শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ। অনেক বকবক করে ফেলছি।